This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries, and communal disharmony. নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা। আপনার সঙ্গে রয়েছে আমি শুক্লা। শুরু করছি আপনার রায়। মাম্পি দাস ওরফে পিয়ালি, তার জামিন আজকে কলকাতা হাইকোর্ট মঞ্জুর করেছে এবং সেক্ষেত্রে বিচারপতি বেশ কিছু প্রশ্ন উত্থাপন করেছেন। তার গ্রেফতারি নিয়ে যেমন প্রশ্ন উত্থাপন করা হয়েছে, তার পাশাপাশি রাজ্য পুলিশের ভূমিকা, নিম্ন আদালতের বিচারক তিনিও কি শীর্ষ আদালতের নির্দেশ জানেন না, এই প্রশ্ন আজকে কিন্তু উত্থাপন করা হয়েছে। এই বিষয় নিয়ে যেমন আলোচনা করব, তার পাশাপাশি তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করেছেন, তার পরিপ্রেক্ষিতে নালিশ জানিয়েছে তৃণমূল কংগ্রেস এই অভিযোগকে সামনে রেখে, এবং তারপর ইসিআই শোকজ করেছে এবং আগামী 20 তারিখের মধ্যে তাকে কিন্তু জবাব দিতে হবে, যাকে কেন্দ্র করে এই মুহূর্তে তুমুল তরজা। অন্ততপক্ষে 25 তারিখ ভোটের আগে দুই রাজনৈতিক দল, দুই যুদ্ধবান দল, তারা কিন্তু এই বিষয় নিয়ে আরও এগিয়ে যাবে, সেটা স্বাভাবিক। আমরা আজকে এই দুই বিষয় নিয়ে আলোচনা করব এবং যাদের সঙ্গে আলোচনা করব, আসুন তাদের সঙ্গে পরিচয় করে দিই। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পার্থপ্রতিম রায় আমাদের সঙ্গে রয়েছেন, দেবজিৎ সরকার বিজেপির তরফ থেকে আমাদের সঙ্গে রয়েছেন, মোহাম্মদ সফিউল্লাহ সিপিএম এর তরফ থেকে আমাদের সঙ্গে রয়েছেন, শুভাশিস ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেসের তরফ থেকে, এবং শুভজিৎ নস্কর রাজনৈতিক বিশ্লেষকও আমাদের সঙ্গে রয়েছেন। সবাইকে স্বাগত জানাবো। তবে শুরুতে চোখ রাখবো আজকে যা হয়েছে হাইকোর্টে। নতুন মামলা থেকে স্বস্তি তো তিনি আগেই পেয়েছিলেন, আর এবার সন্দেশখালীর বিজেপি কর্মী পিয়ালি দাস ওরফে মাম্পিকে জামিনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। জামিনযোগ্য মামলায় কিভাবে জেল হেফাজত, পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন বিচারপতির। দেখুন। নিম্ন আদালতে আত্মসমর্পণ করে আগাম জামিন চাইতে যান। জামিন তো মেলেইনি, উল্টে সন্দেশখালীর বিজেপি কর্মী পিয়ালি দাস ওরফে মাম্পিকে জেল হেফাজতে পাঠিয়ে দেয় বসিরহাট মহকুমা আদালত। অবশেষে হাইকোর্ট থেকে জামিন পেলেন পিয়ালি। শুক্রবার পিয়ালিকে ব্যক্তিগত বন্ডে জামিনে নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। একই সঙ্গে তার গ্রেফতারি নিয়েও একাধিক প্রশ্ন তুললেন বিচারপতি। এদিন শুনানিতে পিয়ালির আইনজীবী বলেন, 7ই মে অভিযোগ দায়েরের পর এফআইআর রুজু হয়। 9ই মে আমার মক্কেলের বাড়িতে নোটিশ দেয় পুলিশ। সেখানে কোনো জামিন অযোগ্য ধারার উল্লেখ ছিল না, অথচ সেদিনই 195A ধারা যুক্ত করার আবেদন জানায় পুলিশ এবং তার অনুমতি দেয় নিম্ন আদালত। এই ধারা জামিন অযোগ্য। পিয়ালির আইনজীবী আরও বলেন, 14ই মে আদালতে আত্মসমর্পণ করে আগাম জামিন চান পিয়ালি। সেই সময় জামিন অযোগ্য ধারার কথা জানিয়ে তাকে গ্রেফতার করা হয়। নিম্ন আদালতে কেস ডায়েরিও পেশ করেনি পুলিশ। এই কথা শুনে লঘু ধারায় মামলার নোটিশের টোপ দিয়ে পিয়ালিকে গ্রেফতার করা হয়েছে কিনা সেই প্রশ্ন তোলেন বিচারপতি। একই সঙ্গে রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে প্রশ্ন করেন, এর পেছনে কার মাথা কাজ করেছে, পরিকল্পনা কার? বিচারপতি সেনগুপ্ত আরও বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশে বলা আছে, নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া চলাকালীন কেউ যদি অভিযোগকারী বা সাক্ষীদের মিথ্যে বলার জন্য হুমকি দেন, শুধুমাত্র সেক্ষেত্রেই 195A ধারা প্রযোজ্য। নিম্ন আদালতের বিচারক বা পুলিশ কেউ কি সুপ্রিম কোর্টের নির্দেশ জানেন না? এরপরই পিয়ালিকে অবিলম্বে জামিনের নির্দেশ দেন বিচারপতি। এদিন পিয়ালির বিরুদ্ধে এফআইআরে থাকা জামিন অযোগ্য ধারা প্রয়োগের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। বাকি ধারাগুলির ক্ষেত্রে বসিরহাটের এসপির নজরদারিতে তদন্ত চলবে। আদালতের অনুমতি ছাড়া চূড়ান্ত রিপোর্ট পেশ করবে না পুলিশ। মামলার পরবর্তী শুনানি 19শে জুন। এই পরিস্থিতিতে পিয়ালির গ্রেফতারির জন্য শাসক দল তৃণমূলকেই দিচ্ছে গেরুয়া শিবির। মাম্পির মতো একটি নির্দোষ মেয়েকে যেভাবে বিজেপি না করার জন্য তাকে যেভাবে চাপ দেওয়া হয়েছে, যেভাবে হেনস্থা করা হয়েছে, অসম্মান। কালকে আমি দেখা করতে গেছিলাম বসিরহাট জেলে, হাউ করে কাঁদছে, দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে কি অত্যাচার। মানে বলছে আরশোলা পড়া জল, সেই জল খেতে হচ্ছে, কোনো জল বাইরে থেকে দেওয়া নিয়ম নেই। কেউ গিয়ে টাকা জমা দিলে নাকি ওখানে একবেলা খাওয়া বলে শুধু বিস্কিট খেয়ে আছে আজকে 3 দিন। তো এরকম একটা, আমি কোনো অন্যায় করিনি, দোষ করিনি, আই এম নট এ ক্রিমিনাল। আমাকে জেলে পুরে রাখবে 10 দিন বিকজ আমি বিজেপি করি। এটা আইনি পদ্ধতি, আইনি প্রক্রিয়া। হাইকোর্ট যা করেছেন তার উপরে এই মুহূর্তে কোনো মন্তব্য নেই।
সংশ্লিষ্ট যারা পক্ষ আছেন তাদের আইনজীবীরা খতিয়ে দেখবেন। ফলে এটা পুরোদস্তুর একটা বিচার প্রক্রিয়ার অংশ। পিয়ালির জামিনের দিন সাময়িক স্বস্তিতে সন্দেশখালী স্টিং কাণ্ডে জড়ানো গঙ্গাধর কয়ালো। বিজেপির মণ্ডল সভাপতির বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করা যাবে না বলে মৌখিক নির্দেশ দিলেন বিচারপতি সেনগুপ্ত। একই সঙ্গে এফআইআর খারিজ ও নিরাপত্তা চেয়ে গঙ্গাধরের করা মামলা ফেরত পাঠালেন প্রধান বিচারপতির এজলাসে। অনুবংশ নিয়োগের রিপোর্ট জি 24 ঘন্টা। আলোচনায় আসবো, তবে তার আগে আরো একজন আমাদের সঙ্গে জয়েন করেছেন, তার সঙ্গে পরিচয় করে দিয়ে অবসরপ্রাপ্ত সিবিআই কর্তা শান্তনু করো আমাদের সঙ্গে রয়েছেন। শান্তনু বাবু নমস্কার, স্বাগত আপনাকে জি 24 ঘন্টায়। পার্থতা আমি আপনাকে দিয়ে শুরু করব, মানে যদি ডেটগুলো আমরা দেখি, 7 তারিখ প্রথমে এফআইআর রুজু করা হয়, 9 তারিখ তারপরে নোটিশ দেওয়া হয় পুলিশের তরফ থেকে, এবং 14 তারিখ যখন মাম্পি তিনি আত্মসমর্পণ করেন তখনই 195 এ ধারা দিয়ে তাকে গ্রেফতার করে নেওয়া হয়। মানে এই বিষয়টা নিয়েই তো আজকে প্রশ্ন উত্থাপন করা হয়েছে এবং বিচারপতি একগুচ্ছ প্রশ্ন তুলেছেন। দেখুন, হাইকোর্টের বিচারপতি যে প্রশ্ন তুলেছেন সেটা নিয়ে আমি মন্তব্য করব না, তবে আদালতের নিম্ন আদালত যেভাবে ডিরেকশন দিয়েছিল সেভাবেই কাজ হয়েছে, পুলিশ সেটা করেছে। তবে যেটাই হোক না কেন, মাম্পি দাসের জামিন হয়েছে ঠিকই, কিন্তু মাম্পি দাসের তারা যে ষড়যন্ত্র রচনা করেছিল বিজেপি সন্দেশখালিতে, সেটা আজকে প্রকাশিত, সেটা আজকে মানুষের সামনে খুব ক্লিয়ার। মাম্পি দাসের জামিন হয়েছে মানে সে অভিযোগ মুক্ত নয়। তার বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছে যে মিথ্যা মামলা দায়ের করানো হয়েছে, কাউকে দিয়ে সাদা কাগজে সই করিয়ে নেওয়া, সে ইনফ্লুয়েন্স করেছিল, সেগুলো আজকে কিন্তু প্রতিষ্ঠিত। মানুষ বুঝতে পেরেছে যে বিজেপির কাছে সেমনভাবে রাজনৈতিক ইস্যু নেই, তাই সন্দেশখালীকে জিয়ে রাখতে হবে, সন্দেশখালীর বাতাবরণকে আরও বাড়িয়ে দিতে হবে। তাই জন্যে যে ষড়যন্ত্র পরিকল্পনা করা হয়েছিল, ভিডিওর পরতে পরতে সেগুলো আমরা সকলে দেখেছি, এবং পরবর্তী সময়ে অভিযোগ যাদের বিরুদ্ধে নির্যাতিতা যাদেরকে বলা হচ্ছে, তাদের যে বয়ান, তাদের যে বক্তব্য পরস্পর বিরোধী, এই বিষয়গুলো কিন্তু যত সামনে আসছে, সন্দেশখালীর ষড়যন্ত্র, কিন্তু জামিন অযোগ্যর মধ্যে জামিনযোগ্য ধারাটা, এইটার বিষয় নিয়ে তো আজকে প্রশ্ন উত্থাপন করা হয়েছে পার্থদা, এবং পুলিশের ভূমিকা, শীর্ষ আদালত মানে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল সেটাও কি স্মরণে নেই নিম্ন আদালতের বিচারকের? এই প্রশ্নগুলো উত্থাপন করা হয়। সেটা তো বিচারক ভালোভাবে বলতে পারবেন, আমি তার হয়ে সওয়াল করতে এখানে আসিনি। তবে এটুকু বলতে পারি যে হাইকোর্ট যেটা বলেছে সেটা হয়তো সঙ্গত কারণে বলেছে, কিন্তু এটাও ঠিক যে মিথ্যা যে অভিযোগ নির্যাতিতদের দ্বারা করানো হয়েছিল, মিথ্যা নির্যাতিতা সাজানো হয়েছিল, সেটা কিন্তু আজকে দিনের আলো মতো স্পষ্ট হয়, এবং জামিন পাওয়া মানেই অভিযুক্ত নয়। কিভাবে প্রমাণিত হয়ে গেল যে মিথ্যা অভিযোগ সাজানো হয়েছিল, সেটা প্রমাণিত হয়ে গেল, আমি বুঝলাম না। মানে জামিন পাওয়া মানেই যেরকম অভিযোগ মুক্তি নয়, সেরকম আবার এটা দ্বারা প্রমাণিত হয়ে গেল যে মিথ্যা অভিযোগ তিনি করেছিলেন, তাই জন্য তাকে জেলে ঢোকানো হয়েছিল। আসলে পুরোপুরিভাবে তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা আদালতের উপরে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। হাইকোর্টে কারুর বাড়িতে, জজ সাহেবদের কারুর বাড়িতে পোস্টার লাগানো হয়েছে, কারুর নিকটাত্মীয়ের বিরুদ্ধে মামলা করার চেষ্টা করা হয়েছে, এরকম চলেছে। আর লোয়ার জুডিশিয়ারি মানে যেখানে ট্রায়াল কোর্ট, সেখানকার অবস্থা কি, সেখানকার আমার মতন যারা আইনজীবী, যারা লোয়ার জুডিশিয়ারিতে প্র্যাকটিস করেন, তারা ভালো করে জানেন যে কি চলছে সেখানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে একেবারে একটা তো সিস্টেম তৈরি করার চেষ্টা হচ্ছে যে প্রশাসনমুখী, বলা ভালো তৃণমূলমুখী একটা শ্রেণীর জজ সাহেব তৈরি করার জন্য এখন থেকে প্রচেষ্টা তৈরি করা হচ্ছে। এটা অনেকদিনের পুরনো চেষ্টা। দেখুন, মানুষ তো, জজরা সাহেবরাও তো মানুষ, কিন্তু তাদের একটা পছন্দ এবং অপছন্দ থাকবেন, কিন্তু তার মানে এই নয় যে বিচারকের চেয়ারে বসে তিনি ঠিক করবেন ভুল করবেন, সেটার জন্য আদালত আছে। আমি তার সমালোচনা বা তিনি কি রায় দিয়েছিলেন, তার কি রায়ের হচ্ছে, আমি ওর মধ্যে যাচ্ছি না। কিন্তু আমি একটা জিনিস পরিষ্কারভাবে বলতে চাইছি, এই যে একটা লোককে, অনেকেই জানে না, প্রত্যেক থানায় থানায় একটা হাইকোর্ট ফাইল বলে ফাইল থাকে, যেখানে কিনা হেভিয়াস কর্পাস করা যায়। এইরকম ভাবে প্রচুর জায়গাতে, এটা বাম আমলে শুরু হয়েছিল, এই আমলে সব থেকে বেশি আছে। হাইকোর্ট ফাইলটা কি, কোনো বিচার নেই, কোনো সেকশন নেই, কোনো কিছু নেই, ধরে রাখার মতন কোনো বিশেষ ডকুমেন্টও নেই কাউকে ডিটেইন করার মতন, কিন্তু 2 দিন 3 দিন 4 দিন তাদেরকে রেখে আছে। যদি কিছু দরকার হয় তাহলে যান হাইকোর্টে, যান হেভিয়াস কর্পাস করে আসুন, রিট ফাইল করুন, তারপরে দেখা যাবে। এই যে প্রবণতা প্রশাসনকে ব্যবহার করার এবং এই পুলিশকে ব্যবহার করার, সেটা বরাবরই এই রাজ্যে হয়েছে, আর এই মমতার শাসন আরো বেশি হচ্ছে। এখানে আলাদা ব্যাপার কি আছে? মাম্পি দাসকে 4-10 দিন ধরে শুধু বিস্কুট খাইয়ে রেখেছেন। এই অভিযোগ যদি ঠিক হয়, তাহলে এর থেকে দেবজিৎ কি সুভাষিস দাও যে এফিডেভিট করে এখনো বলে যাচ্ছে? ঘটনা শাসকের চেহারাটা সর্বত্রই এক, সেটা দেবজিতের শাসক
শাসকরা বা এই বাংলার শাসকরা, শাসকের চেহারা এক, এটা প্রমাণিত। কারণ হলো দেবজিৎ বলছিল আদালতের উপর চাপ সৃষ্টি করা। হ্যাঁ, দেবজিৎরা বলছে এই কথা বলা উচিত না, কারণ যদি কনসাইন্স ওদের থাকে, বিবেক যদি থাকে, তাহলে বলা উচিত। রাহুল গান্ধীকে গুজরাটের লোয়ার কোর্টে সাজা দিয়েছিল চাপ সৃষ্টি করে, ইভেন গুজরাটের হাইকোর্ট চাপ সৃষ্টি করে, তার উপর চাপ সৃষ্টি করে রাহুল গান্ধীকে সাজা দিয়েছিল। দেওয়ার পরে সুপ্রিম কোর্ট বলেছিল এর উপর সাজাই হয় না, অথচ আপনি সাজা করে দিয়েছেন, আপনাদের আলটেরিয়ার মোটিভটা বোঝা যাচ্ছে। এবার ঘটনা যেটা হয়েছে, পিপি থাকে, পাবলিক প্রসিকিউটর থাকে কোর্টে, মাম্পি দেবী দোষী কি দোষী না সেটা পাবলিক প্রসিকিউটর হয়তো অবজেকশন দিয়েছিল, যার জন্য কিনা ওকে করেছিল। কিন্তু 195 এতে কোনো অবস্থায় এটা বেলেবল সেকশন, এখানে নন বেলেবল করা, এখানে জোর করে ঢুকিয়ে দেওয়া নিশ্চিতভাবে এটা অন্যায়, চূড়ান্ত অন্যায়। এটা করা উচিত না। কিন্তু শাসক তো সর্বত্রই এক, তারা পুলিশকে কন্ট্রোল করে, তারা চেষ্টা করে জুডিশিয়ারিকে কন্ট্রোল করতে, সেটা পশ্চিমবাংলা তার বাইরে নয়। কিন্তু দুঃখের ব্যাপার হলো সন্দেশখালী নিয়ে যে রাজনৈতিক আবহ তৈরি করা হচ্ছে, তার থেকে যে ইলেকটোরাল বেনিফিট তৈরি করার চেষ্টা করছে বিজেপি, এটা অত্যন্ত দুঃখজনক। এবং পাশাপাশি বলছি, সন্দেশখালীতে কিছু হয়নি, ডেফিনেটলি হয়েছে, দিনের পর দিন, বছরকে বছর হয়েছে। শাহজাহান ত্রাস তৈরি করে দিয়েছে সন্দেশখালীর ওপর, এটা একদম সত্য কথা। সন্দেশখালী একদম একটা কালিমালিপ্ত অধ্যায় পশ্চিমবঙ্গ শাসকের উপর। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো এই সন্দেশখালীকে নিয়ে মমতা ব্যানার্জি যেমন চুপ করেছিল এবং বলেছিল শাহজাহানের পপুলারিটি দেখে এরা সবাই পেছনে লেগেছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল। কিন্তু শুভেন্দু এই মহিলাদের এনক্যাশ করেছে, যাদের সত্যি সত্যি তৃণমূলরাও ভালো ব্যবহার করেনি যে মহিলাদের উপর, তাদের এনক্যাশ করেছে এবং তাদেরকে দিয়ে সাজিয়ে এইসব গল্প তৈরি করেছে, যে গল্পগুলো হয়তো কিছুটা সত্যি, কিছুটা অসত্য। সাফিউল্লাহ, আপনিও কি এটাই মনে করেন? দেখো, প্রথম কথা হচ্ছে আদালতের যে নির্দেশ, সেই নির্দেশ নিয়ে কথা বলবার বিষয় নেই। কিন্তু একটা বিষয় তো বলতে হয় যে মাম্পি দেবী নিশ্চিতভাবে জামিন হয়েছেন মানে তিনি অপরাধ মুক্ত নয়, সেটাও আগামীতে নিশ্চিতভাবে বলবে। কিন্তু একটা বিষয়, সন্দেশখালীর প্রসঙ্গ গত 6 মাস ধরে আমাদের সামনে যখন এসছে, পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু প্রত্যক্ষ করেছে যে সেখানকার রাজ্য পুলিশ বা সেখানকার লোকাল পুলিশ, মানে রাজ্য পুলিশের অধীনস্থ যে পুলিশ, সেই পুলিশের ভূমিকা কিন্তু প্রশ্নের একদম বাইরে নয়। কারণ হচ্ছে আমরা দেখেছি ওখানকার বাম আন্দোলনের নেতা প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার, তাকে অ্যারেস্ট করছে যেদিন, তারপরে এফআইআর লেখা হচ্ছে পরের দিন। মানে আসলে সন্দেশখালীর লড়াইটা কি? সন্দেশখালীর লড়াই হচ্ছে সেখানকার গরিব মানুষের জমির অধিকার, সেখানকার মা বোনেদের সম্ভ্রমের অধিকার। এই আসলে সেই অরিজিনালি যে সমস্যা, জমির সমস্যা, মা বোনেদের সমস্যা, এই সমস্যাগুলোকে গুলিয়ে দিতেই মমতা বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু অধিকারী দুজনে যে রাজনীতিটা ওখানে করছেন, সেই রাজনীতিতে মূল সুরাহার জায়গাটা আসছে না। আমরা গোটা বাংলার মানুষও প্রত্যক্ষ করছে যে ঘটনা ঘটছে, কখনো স্ট্রিং অপারেশন, কখনো অন্য রকমের ঘটনা, কখনো মাম্পিতির অ্যারেস্ট, কখনো জামিন অযোগ্য ধারা, এই জিনিসগুলো কিন্তু আসল ঘটনাগুলোকে লুকিয়ে দিচ্ছে। সন্দেশখালী চাইছে শাহজাহানের মতো দুষ্কৃতির চূড়ান্ত শাস্তি, এবং সেই সঙ্গে দাঁড়িয়ে থেকে সন্দেশখালীর ঘোলা জলে যারা ওই শুভেন্দুবাবুর মতো লোক যারা মাছ ধরবার জন্য পশ্চিমবঙ্গের রাজনীতিটাকে গুলিয়ে দিতে চাইছে, তাদেরকেও শাস্তি, তাদেরও শাস্তির প্রয়োজন। সন্দেশখালীর জল, জমি, জঙ্গলের যে অধিকার, সেখানকার গরিব মানুষ অধিকার দিতে হবে। আর যত মা বোনেদের সম্ভ্রম সেখানে হারিয়েছে, তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়, এটা স্বাভাবিকভাবে এটা বাংলার মানুষ চাইছে। আর দেবজিৎ স্বীকার করে নিয়েছে যে লোয়ার কোর্টের যে বিষয়টা স্বীকার করে নিয়েছে যে তৃণমূল এবং বিজেপি এই দুই শাসক যেখানে শাসন ক্ষমতায় থাকে, আইন, বিচার ব্যবস্থা সবটাকে কন্ট্রোল করতে চায়। এটা হচ্ছে শাসকের ধর্ম, তৃণমূল এবং বিজেপি। আরে সিপিএম যখন ছিল, ভারতবর্ষে বিজেপির শাসন ক্ষমতা এই সময় দেখা যাচ্ছে, এই সময় ভারতবর্ষের বুকে শাসন ক্ষমতায় দেখা যাচ্ছে যে জাস্টিস থাকতে থাকতে পরের দিন কোথায় চলে যাচ্ছে, রাজ্যসভার এমপি হয়ে যাচ্ছে। এগুলো নিয়ে আর নতুন করে বলবার বিজেপির মুখ, বিজেপি নিয়ে বলবার কোনো কারণ নেই। মোদিজি সারা ভারতবর্ষ জুড়ে যেখানে যেখানে ক্যাম্পেইন করেছেন, সেখানে সেখানে সন্দেশখালীর প্রসঙ্গ তুলেছেন। কিন্তু দুঃখের বিষয়, মোদিজির চোখের সামনে কুস্তিগিররা জাস্টিস চেয়েছিল, তাদের তার
মাম্পি ওরফে পিয়ালি দাসের জামিন মণিপুর যেতে পারে না এবং বিচারপতি জয় সেনগুপ্ত তার গ্রেফতারি নিয়ে প্রশ্ন এবং তাকে অবিলম্বে জামিনে মুক্তি দিতে হবে কথা যখন তিনি বলছেন, তখন পুলিশের ভূমিকা, নিম্ন আদালতের বিচারকের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন উত্থাপন করেছেন। কিভাবে দেখছেন? কারণ এক্ষেত্রে শাসক দল তৃণমূল কংগ্রেস তারা বলছেন যে কথা, পাল্টা বিজেপির তরফ থেকেও একাধিক যুক্তি তৈরি করে রাখা হয়েছে, অন্যদিকে বাম কংগ্রেসের তরফ থেকে তারা বলছে দুই সমান। দেখুন শুক্লা, ইন্ডিভিজুয়াল রাইটসের প্রশ্ন যখন যখন এসছে পশ্চিমবঙ্গে, প্রত্যেকটি ক্ষেত্রে লোয়ার কোর্ট থেকে বেরিয়ে একেবারে হাইকোর্টে গিয়ে সেটা সুরক্ষা বন্দোবস্ত করতে হয়েছে। পিয়ালি দাস বা মাম্পি তার ক্ষেত্রেও বিচারপতি জয় সেনগুপ্ত যেটা বলছেন সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার বক্তব্য হলো যে যে পিয়ালি দাসরা গ্রামে থাকে, ওই সন্দেশখালীর তাদের মুখ, রেখাপাত্রদের মুখ বা ওই সন্দেশখালীর নির্যাতিতদের মুখ দেখলে বুঝতে পারবেন যে তাদের মুখে স্পষ্টভাবে অপুষ্টির ছাপ, অনুন্নয়নের ছাপ। এবার এই সমস্ত গ্রামের রুরাল এরিয়াতে যে মানুষ, যে নির্যাতিতা মহিলা, স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গের ডেমোক্রেসিতে একটা টপ ড্রেসিং, একটা পার্টিকুলার প্রিভিলেজ ক্লাস কাস্টকে তারা বেনিফিট করে চলেছে। এবং তার ফলে আপনি যখনই দেখবেন যে মাম্পি দাসরা বা রেখাপাত্ররা তারা কোনো না কোনো রকম একটা ছোটখাটো ঘটনায় তাদের উপর এফআইআর হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়ে যায়। এবং এটা এত ইজি হয়ে গেছে যে এই কনস্টিটিউশনের মধ্যে অনেকে পার্লামেন্টে লগ ইন শেয়ার করে তাদেরকে অ্যারেস্ট করা যায় না, একটা ভীষণ সাংঘাতিক ন্যারেটিভ তৈরি হয়। কিন্তু রেখাপাত্র বা আপনার পিয়ালি দাসদের যে স্ট্রাগল বা সন্দেশখালীর যে স্ট্রাগল, সেই স্ট্রাগলকে নিমেষে তাকে ইললেজিটিমাইজ করে দেয়া যায়। এবার বক্তব্য হলো এই যে গ্রামে গ্রামে পশ্চিমবঙ্গের সিপিএম একটা সায়েন্টিফিক রিগিং তৈরি করার মডেল তৈরি করেছিল এবং সেই মডেল আজও বিদ্যমান। সেই মডেল কি করে? সেই মডেল রীতিমতো যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন বা অন্যদেরকে, এবং এগুলো সন্দেশখালীর নির্যাতিতদের মুখে উঠে আসছে বয়ানে বারবার, এইগুলোকে বাইপাস করে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে করে তারাই রীতিমতো একটা খাপ পঞ্চায়েতের মতো তাদের যে বিভিন্ন ধরনের কমপ্লেন সেগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করে। তো সেভাবেই যেটা হচ্ছে যে সন্দেশখালীর এই একটার পর একটা মহিলা তাদের হাড় হিম করা যে ঘটনা উঠে এসছে, এবং আপনি দেখেছেন যে 2000 টাকার যে ন্যারেটিভটা উঠে আসছে, যে 2000 টাকা হ্যান ত্যান, এবং সেখানে কি হচ্ছে যে গঙ্গাধর কলের মতো একটা পুরুষ তার ন্যারেটিভকে তৈরি করে নির্যাতিতা মহিলা, যে নির্যাতিতা, তার নির্যাতনটা বড় না। বিজেপির কোন একটা মন্ডল সভাপতি, কোন গঙ্গাধর না কি ধর, তার ন্যারেটিভটা অন্য আরেকটি দলের কাছে পলিটিক্যাল বেনিফিট পাওয়ার জন্য খুব বড় হয়ে গেল। আপনার এখন আমি পয়েন্ট যেটা হচ্ছে, কনক্লুডিং পয়েন্ট, সেটা হলো যে পশ্চিমবঙ্গের রাজনীতি এত নিকৃষ্ট মানের হয়ে গেছে এবং এতটাই দক্ষিণ কলকাতা সেন্ট্রিক হয়ে গেছে যে গ্রামের এই এসসি এসটি নির্যাতিতা মহিলা, সে কালিয়াগঞ্জের হোক বা সে রাজবংশী হোক, সে হাঁসখালির হোক বা সন্দেশখালির হোক, তাদের লাইফ ম্যাটার করে না। ওই যে একটা মুভমেন্ট চলেছিল না, দলিত উইমেন লাইভস ম্যাটার, এই লাইফটা ম্যাটার করে না এখানে। সেই জন্য নারায়ণ গোস্বামীর মতো লোকেরা তাদের স্কিন কালার দেখে বুঝতে পারে যে কোনটা এসসি ওমেন, কোনটা এসটি ওমেন। এই ধরনের একটা ব্রাহ্মণিকাল বা ব্রাহ্মণ্যবাদী বিলকিস বানু সম্পর্কে, বিলকিস বানু ধর্ষক এবং 8 জনকে ওই পরিবারকে খুন করার পর, শুনুন একটু শুনুন আপনি, হ্যাঁ আপনি একটু শুনুন, আপনার পশ্চিমবাংলা নিকৃষ্ট মানের পলিটিক্স হচ্ছে, মণিপুরে আজও চলছে, মণিপুরে আজও চলছে। কথাবার্তা বললেন তুমি জানো না এটা ঘটনা শুনুন। বিলকিস বানু ধর্ষককে হচ্ছে মহিলাদের সম্ভ্রম, মহিলাদের সম্ভ্রমটা কত আন্তরিকতার সঙ্গে দেখা হচ্ছে নাকি এটাকেও রাজনৈতিক ইস্যু, ভোটের সময়তে এটাকেও রাজনৈতিক ভাবে ব্যবহার করা হচ্ছে, এই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষজন তুলছেন। তারই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখবো, একদিকে যেমন মহিলা নির্যাতনের বিষয় সামনে আসছে, বিগত বেশ কয়েক মাস ধরে এই বিষয় নিয়ে যেমন জোর চর্চা আলোচনা চলছে এবং একের পর এক ভিডিও আমরা জানি যে ভাইরাল হয়েছে। তবে এবার শেখ শাহজাহান তার ডেরায় সিবিআই
সিবিআই এর ঘাঁটি, একেবারে তদন্তের স্বার্থে সন্দেশখালীতে ঘাঁটি কাটছে কেন্দ্রীয় এজেন্সি। সন্দেশখালী থানা এলাকার বেশ কিছু জায়গায় ক্যাম্প অফিস করা হচ্ছে এবং কেন্দ্রীয় বাহিনীর জন্য তাঁবু খাটিয়ে থাকার বন্দোবস্ত করা হয়েছে। সিবিআই সূত্রে আমরা যেটা খবর পাচ্ছি, সন্দেশখালীতে তদন্তে এখনো পর্যন্ত প্রায় 900টি অভিযোগ জমা পড়েছে, তবে গ্রামবাসীদের অনেকেই ইমেলের মাধ্যমে অভিযোগ জানাতে পারছেন না। এছাড়া কলকাতার নিজাম প্যালেস থেকে রোজ সন্দেশখালী যাতায়াতেও সময় লাগছে, তাই তদন্তের জন্য শেখ শাহজাহানের ডেরায় ঘাঁটি গেল সিবিআই। আমি এটার তাৎপর্য একটু বোঝার চেষ্টা করব শান্তনুবাবু আপনার কাছ থেকে, যে সিবিআইয়ের কাছে আমরা জানি এত মামলা রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই মামলাটাকে বা এই যে অভিযোগ সন্দেশখালীর বিষয় নিয়ে যে অভিযোগগুলো সামনে এসছে, সেটা গুরুত্ব বিচার করেই কি একেবারে সিবিআইয়ের একটা টিম তারা ক্যাম্প অফিস করছে একেবারে সন্দেশখালীতে, গ্রাউন্ড জিরোতে? শুভ সন্ধ্যা সবাইকে। আজকের এই প্রশ্ন প্রসঙ্গের প্রথমেই আমি বলে রাখি যে এই গতকাল আজকে যেটা মিডিয়াতে এসছে যে আজকে থেকে শুরু হয়েছে, ওটা কিন্তু গতকাল রাত থেকে শুরু হয়েছে। সিবিআই চালু করেছে, গতকাল রাতেই ক্যাম্প চালু হয়ে গেছিল এবং আমাদের দিনের বেলা একজন করে মহিলা অফিসার রাখা হচ্ছে, রাত্রে ওখানে অফিসার এবং অন্যান্য বাকিরা থাকছেন, দিনের বেলায় সন্ধে অবধি একজন মহিলা অফিসারও থাকছেন। এর যথার্থতা কেন দরকার পড়লো? আজকে সন্দেশখালীর আপনি যেটা বললেন, সন্দেশখালীর যে মানুষ আজকে কোর্ট আদালত উচ্চ আদালত যথার্থ বলেছিলেন, সেটা আমি মানছি যে একটা পোর্টাল হবে, কমপ্লেন করবে, কিন্তু আপনারা মিডিয়ার লোকেরা সন্দেশখালীতে গেছেন, ওখানে আপনারা জানেন যে কতজন মানুষের হাতে তার কাছে স্মার্টফোন আছে, তারপরে ওই অ্যাপ ডাউনলোড করে কতজন সক্ষম হতো ওইভাবে অ্যাপের মাধ্যমে করার। দ্বিতীয়ত হচ্ছে সিবিআই যেখানে ওখানে গিয়ে সকালবেলা যাচ্ছিল, 2 ঘন্টা 3 ঘন্টার জার্নি, ওখানে টাইম লস হচ্ছিল, তারপরে ওখানে গিয়ে অভিযোগ নিয়ে আবার সন্ধ্যের মধ্যে তাড়াতাড়ি প্যাক আপ করে চলে আসতে হচ্ছিল। ওখানকার যে মানুষজন কলকাতায় নিজাম প্যালেসে ডেকে পাঠানো হচ্ছে, আমি একটা মজার ঘটনা বললে মানে আমি বলবো, ওখানের একজন উইটনেস এসেছিলেন যিনি সিবিআইয়ের 14-15 তলায় আমাদের নিজাম প্যালেসের অফিস, উনি লিফট দেখে ভয় পেয়েছেন, অত বড় আলমারির মতন বন্ধ লিফট দেখে উনি 15 তলায় হেঁটে উঠেছিলেন, সেটাও আমাদের কলিগদের কাছ থেকে আমরা শুনেছি হাঁপাতে উনি। তো এই ধরনের যে ধরনের বিড়ম্বনা ওখানকার মানুষজনের হচ্ছিল, ফাইন্যান্সিয়াল একটা ব্যাপার আছে, আপনারা দেখেছেন হত দরিদ্র পরিবারের লোকজন, তাদের পক্ষে কলকাতায় পয়সা খরচা করে আসার সময় ওই সিবিআই অফিসে পৌঁছানো, তাদের ক্ষেত্রে এটা আমার তো মনে হয় আরও আগেই সিবিআইয়ের এই ধরনের ভাবনা চিন্তা করা উচিত ছিল, কিন্তু সিবিআই অনেক আগেই ভেবেছিল জায়গা পাওয়া, যেমন স্টেট ব্যাংকে আমরা পেয়েছি, তার জন্যে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল কিছু ব্যাপার আছে সময়ের জন্যে। আজকে দেখুন আমরা অ্যাডমিনিস্ট্রেশনের থেকেও ওখানকার কিছু মানুষজনের এরকমও এসেছিল যে যাদের আসতে বাধা দেওয়া হয়েছে, বিভিন্ন জিনিস হয়নি ওখানে। আপনারা দেখেছেন ক্যামেরার পরিষ্কার আলো, স্ট্রিট লাইট লাগানোর অর্ডার ছিল, স্ট্রিট লাইট লাগানো হয়নি, ক্যামেরা লাগানোর কথা ছিল, সিসিটিভি ক্যামেরা সব জায়গায়, সেগুলো হয়নি, অনেক কিছুই হয়নি। সেখানে আমাদের যেটা সিবিআইয়ের মনে হয়েছে যে ওখানকার বা যেখানে মানুষজনের কাছে পৌঁছাতে পারলে, ওইখানে বসে কাজ করতে পারলে হয়তো অনেক বেশি আরও। এবং আরেকটা ব্যাপার হচ্ছে কি, সিবিআই ওই কোয়ান্টাম অফ আমাদের কমপ্লেনটা বুঝতে পারবে, যাতে আমরাও ফিউচার সিবিআইয়ের লোকেরা ফিউচারের কোর্স অফ অ্যাকশনটা আমাদের উচ্চতর কাছে পৌঁছাতে পারবো, যে আমাদের আরো কত ম্যান পাওয়ার দরকার, কি লজিস্টিক ব্যাপার দরকার, এই ব্যাপারটারও একটা একদম মানে ফেস টু ফেস আমাদের আইডিয়া হয়ে যাবে। তো এটা যথার্থই আমি মনে করি যেটা পদক্ষেপ হয়েছে। সুভাষিস দা কি বলছেন? আপনি প্রাক্তন না প্রেজেন্ট এখনো চাকরিতে আছেন? আমাদের করছেন। আমাদের কারণ হচ্ছে আমি বলে দিই আপনাকে ক্লিয়ার করে দিই, সিবিআইতে আমাদের ট্রায়ালে যে সমস্ত কেসগুলো চলছে, তাতে যতদিন না সেই সমস্ত কেস আমাদের ট্রায়ালের থেকে কোনো ডিসিশন হয়ে যায়, আমাদের ইনডাইরেক্টলি অ্যাটাচমেন্টের হিসাবে আমাদের কেস ওয়াইজ কিছু থাকতে হয়, যাতে আমাদের প্রতিটা কেসে অ্যাটেন্ড করতে হয়। গুরুত্বপূর্ণ যে এই সন্দেশখালী ইস্যুটাকে কতটা তাৎপর্য মানে কতটা সিগনিফিকেন্ট, যার কারণে সিবিআই টিম তারা কিন্তু এই বিষয়টাকে সামনে রেখে তারা মানুষজনের সঙ্গে যেমন কথা বলছে, যেমন আমরা জানি যে পোর্টালে কতগুলো অভিযোগ আর জমা পড়বে, একেবারে খেটে খাওয়া মানুষ, তাদের বেশ কিছু প্রান্তিক সমস্যাও রয়েছে। পার্থদা আমরা জানি যে সন্দেশখালীর ঘটনা সামনে আসার পর শাসক দলের তরফ থেকে তো ক্যাম্প অফিস খোলা হয়েছিল, আমরা জানি সুজিত বসু, পার্থ ভৌমিক তারা যান সেখানে। হ্যাঁ দেখুন, সিবিআই যদি সত্যিকারের সেখানকার অভিযোগগুলো খতিয়ে দেখার জন্য বা তদন্ত করার জন্য যায়, সেটা নিয়ে আমাদের কিছু বলবার নেই, কিন্তু তাদের উদ্দেশ্য যদি রাজনৈতিকভাবে হয় বা রাজনৈতিক তাদের, আরে শুনুন না দেবজিৎদা বলতে দাও, তোমাদের যদি নির্দেশে তোমাদের তত্ত্বাবধানে তোমাদের ডাইরেকশনে হয়, কারণ যেভাবে সিবিআইয়ের বিগত দিনে যা অ্যাক্টিভিটি সারা ভারতবর্ষে
জায়গা করে হেনস্থা করা হচ্ছে সেই বিষয়গুলো যদি দেখা হয় তাহলে সিবিআই এর উদ্দেশ্য নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যায়। কারণ আমরা জানি যে এই যে আজকে মামলায় জিজ্ঞাসাবাদ করতে অভিযোগ আসছে, এই যে বিষয়গুলো এগুলো কিন্তু সন্দেহজনক। যেন তেন প্রকারে জিয়ে রাখতে হবে এই ইস্যুকে সামনে রেখে বাকি পর্যায়গুলো সেটা তো আদালতের নির্দেশ অনুসারে হচ্ছে। সিবিআই, ইডি, যাবতীয় এজেন্সি এবং এনএসসি কে পর্যন্ত নামানো নাটকীয় ভঙ্গিতে সন্দেশখালীর বুকে বাংলার মানুষ দেখেছে। অবশ্যই আসলে আমাদের একটা বিরতির সময় হয়েছে, বিরতি নেব। তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রেখে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুকের বিজেপি প্রার্থী, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস, তার পরিপ্রেক্ষিতে ইসিআই শোকজ করেছে তাকে। এই বিষয় নিয়ে আলোচনায় ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। কাঠগড়ায় প্রাক্তন বিচারপতি মমতাকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজ করা হয়েছে কমিশনের তরফ থেকে। সময় বেঁধে জবাব তলব, দেখুন। মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজ করল নির্বাচন কমিশন। আগামী 20 তারিখ বিকেল 5টার মধ্যে তমলুকের বিজেপি প্রার্থীকে শোকজের জবাব দিতে হবে। বুধবার হলদিয়ার একটি সভা থেকে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি। আজকে তৃণমূল বলছে যে সব মিথ্যা, 2000 টাকায় রেখাপাত্রকে কেনা হয়ে গিয়েছিল, 2000 টাকায় রেখাপাত্রকে কেনা হয়েছিল। মমতা ব্যানার্জি, তুমি কত টাকায় বিক্রি হও? তুমি কত টাকায় বিক্রি হও? তোমার হাতে তো 8 লাখ টাকা খুঁজে দিলে একটা চাকরি দাও। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্যেই শুরু হয় বিতর্ক। তার প্রার্থী পদ খারিজের দাবি জানিয়ে বৃহস্পতিবার কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল। তারই প্রেক্ষিতে শুক্রবার কড়া ভাষায় নোটিশ পাঠায় জাতীয় নির্বাচন কমিশন। সেই নোটিশে কমিশন জানিয়েছে, তমলুকের বিজেপি প্রার্থীর মন্তব্যটি অনুচিত, অসমীচীন, সর্বার্থে শালীনতার সীমা লঙ্ঘনকারী এবং তিনি নির্বাচনের সময় জারি থাকা আদর্শ আচরণ বিধিও লঙ্ঘন করেছেন। কমিশনের নোটিশকে হাতিয়ার করে প্রত্যাশিতভাবে আসরে তৃণমূল পাল্টা যুক্তি সাজাচ্ছে গেরুয়া শিবিরও। যে ভাষা তিনি ব্যবহার করছেন, তিনি সমগ্র মহিলা সমাজকে কলুষিত করছেন। মুখ্যমন্ত্রীকে খুব কুৎসিত ভাষায় আক্রমণ যেটা তিনি চালাচ্ছেন, ওটা সুস্থ রুচির ভারসাম্যমূলক কাজ নয়। নির্বাচন কমিশনের কাজ করেছে, কিছু শব্দবন্ধ নিয়ে আপত্তি উঠেছে, কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন নিপাট ভদ্রলোক। অভিজিৎ গঙ্গোপাধ্যায় অনুভূতি প্রবণ, তিনি তার আবেগকে হয়তো নিয়ন্ত্রণ করতে পারেননি। আর তার উদ্দেশ্য মুখ্যমন্ত্রীর চরিত্র হনন করা বা মুখ্যমন্ত্রীকে অনর্য ভাষায় আক্রমণ করা ছিল না। তিনি একটাই বোঝানোর চেষ্টা করেছিলেন যে এ রাজ্যে মুখ্যমন্ত্রীরও যে সম্মান আছে এবং রেখাপাত্রেরও সম্মান আছে। আগামী 25শে মে ষষ্ঠ দফায় তমলুকে নির্বাচন। ততদিন অবধি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে করা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্যের রেশ থেকে যাবে বলেই মনে করছেন রাজ্য রাজনীতির কারবারিরা। সুতপা সেনের রিপোর্ট, জি24 ঘন্টা। রেখাপাত্র এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই মহিলা, এটা বোঝানোর জন্য কি এভাবে আক্রমণ করতে হবে? দেবজিৎ দা, তৃণমূল কংগ্রেস তো এভাবেই ব্যাখ্যা করছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যখন রেখাপাত্রকে আক্রমণ করা হবে, প্রথম বাঙালি মহিলা মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে যখন মাইক্রোফোন হাতে নিয়ে এ প্রান্ত থেকে ও প্রান্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন 2000 টাকায় রেখাপাত্ররা বিক্রি হয়, তখন রেখাপাত্ররা পুরুষ হয়ে যান কিংবা আমি বলছি তখন নারীত্ব থাকে না। আমরা তো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই যে তার উপরে যে চিঠি এসেছে নির্বাচন কমিশনকে, তিনি তার চিঠির উত্তর দেবেন, তিনি তার জবাব দেবেন। কিন্তু আমরা তো নির্বাচন কমিশনের কাছে জানতে চাইবো যে রেখাপাত্র সম্বন্ধে, মানে মুখ্যমন্ত্রী হলে তিনি একটুখানি মানে মোর স্পেশাল দ্যান আদার্স, মোর ইকুয়াল দ্যান আদার্স, অল আর ইকুয়াল। একজন মহিলা হিসেবে আমি, আমার মা যা, আমার স্ত্রী যা, মুখ্যমন্ত্রী যা, রেখাপাত্র তাই, আমার বাড়ির হেল্পিং হ্যান্ডও তাই হওয়া উচিত। আমার মা বেশি মহিলা যে, আর আমার বাড়ির হেল্পিং হ্যান্ড কম মহিলা, তাকে বলা যেতে পারে 2000 টাকা দিয়ে, যেহেতু তুমি কাজের মাসি, তুমি 2000 টাকা, বা তুমি প্রান্তিক, তুমি যেহেতু শিডিউল কাস্ট,
তোমাকে আমি 2000 টাকা সেটা যেমন নিন্দনীয়, সেটা যেমন নিন্দনীয়, তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে যে এগুলো বলা। আচ্ছা তাহলে আমি ব্যানার্জি বলে না, আমি ব্যানার্জি বলে আমি মুখ্যমন্ত্রী সেটা বলে সমান আমি নিন্দনীয়। তেল চাপড়ে এটা বলতে পারি সমান আর রেখা পাত্রকে বলা যাবে না, সমান রেখা পাত্রকে বলা যাবে না। সমান নিন্দনীয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে যা বলেছেন সেটা কয়েকটা শব্দবন্ধ। কিন্তু একজন প্রান্তিক তপশিলি জাতির মহিলা বলে তাকে 2000 টাকা তার বিক্রি হয় বলা যাবে? একজন মহিলাকে বলতে পারে? দেবজিৎদারদের সমস্যাটা এখানে, এটাই তো খারাপ। যখন অ্যাড্রিনালিন তারা রাশে কখনো বলা যায়। অন্যায় করে বসে তখন ধর্মকে ঢাল করে বা জাতকে ঢাল করে। আমি একদম দায়িত্ব নিয়ে বলছি 2000 টাকার প্রসঙ্গ উঠেছে, আমার সাথে কথা বলতে প্লিজ অনুরোধ করছি, এই ডেকোরামটা মানুন যে 2000 টাকার প্রসঙ্গ কখন আসলো? গঙ্গাধর কয়ালের বক্তব্যে সেটা স্পষ্ট হয়েছে যে 2000 টাকা করে দিয়ে তাদেরকে অভিযোগ করানো হয়েছে। কিন্তু এখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বলতে চেয়েছেন, তার ইঙ্গিত কি ছিল সেটা বাংলার আমি দায়িত্ব নিয়ে বলছি। তোমরা অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভগবান ছিল মানুষের কাছে, বাংলার মানুষের কাছে তিনি শয়তানে পরিণত হয়েছেন। তার বক্তব্য যেভাবে মহিলা মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ করেছেন, মানুষ আগামী দিনে জবাব দেবে। নিশ্চিতভাবে জেনে রাখো অভিজিৎ গঙ্গোপাধ্যায় কুরুচিকর মন্তব্য করেছে এবং লাগামহীন মন্তব্য করেছে। তিনি বিচারপতির আসনে বসেছিলেন, কিন্তু তার নৈতিকতার স্খলন এতটাই নিচে নেমেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর আক্রমণ করেছেন। বাংলার মায়েরা জবাব দেবে, মানুষ জবাব দেবে। এর আগেও 25,000 টাকায় ধর্ষিতা হলে বা শারীরিকভাবে নির্যাতিতা হলে মেয়েদের যদি 25 বছরের নিচে বয়স হয় তাহলে 30,000 টাকা। ভোটের আগে মহিলাদের সম্ভ্রম নিয়ে এইভাবে আলোচনা হচ্ছে, এইভাবে আলোচনা করতেও হচ্ছে, সাধারণ মানুষ তো দেখছেন এবং গোটা দেশও দেখছে। না, বিজেপি করতে গেলে যে ট্রান্সফরমেশনটা দরকার অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেটা হয়েছে। কারণ বিজেপির যে মূল সংগঠন আরএসএস, তারা মহিলাদের সম্পর্কে জীবনে কোনোদিনও শ্রদ্ধা বা সম্মান দেখায়নি। তারা বলেন মহিলা হলো মানে সন্তান প্রসবের একটা পুরুষের সুখানুভূতির জন্য মহিলারা যদি এটা বলা হয় তাহলে কোথায় আরএসএস যেটা বলবেন? না অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইন্টারভিউ দেখেছি, বিজেপি বাঁচতে পারলেন না যে যেদিন এই ভদ্রলোক কি হতে চলেছে আগামী দিনে। এবং আজকে তার মুখ দিয়ে যেটা বেরোলো, আমার সঙ্গে মমতা ব্যানার্জির লড়াই থাকতে পারে, রাজনৈতিক লড়াই থাকতে পারে, কিন্তু সৌজন্য তার প্রতি দেখাতে হবে। আমার বিরোধী সুতরাং তাকে যদি কেউ অপমান করে আমার তার অন্যায়টা অন্যায়, মমতা ব্যানার্জির অন্যায়টা অন্যায়, কিন্তু কুকথার রাজনীতি এটা থামার কোনো ইঙ্গিত তো আমরা দেখতে পাচ্ছি না। আমার কাছে একটা পরিসংখ্যান আছে 2023-এ লক্ষ্য করা যাচ্ছে একেবারে নথিবদ্ধ 668খানা কুকথা, মানে খারাপ ভাষণ এরকম দেওয়া হয়েছে। এইগুলো স্টপ হবে কবে? দেখো, একটা জিনিস হচ্ছে কি, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে কথা বললেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে বিজেপির প্রার্থী, এই জায়গাটা যদি বাদ দেওয়া হয়, উনি প্রাক্তন বিচারপতি ছিলেন, নিশ্চিতভাবে একজন শিক্ষিত মানুষ এবং জাতি ধর্ম দল মত নির্বিশেষে কিছু শিক্ষিত মানুষ রাজনীতিতে আসুক, সেটাই হচ্ছে সাধারণ মানুষ, বাংলার মানুষ কাম্য করে। কিন্তু একজন শিক্ষিত মানুষ যখন এরকম ধরনের কথা বলে, এরকম ধরনের ভাষা শব্দচয়ন যখন করে, বাংলার মানুষের জন্য হতাশ হয়। এবং এই ধরনের কথা বলবার জন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়দের জন্য ইলেকশন কমিশন শোকজের মধ্য দিয়ে কি করবে না করবে, ইলেকশন কমিশনের নিয়ম আছে, এটা করবে। কিন্তু শুধুমাত্র কি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, নির্বাচন ঘোষণা হওয়ার পরে দেখেছি একদম ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী পর্যন্ত যে ধরনের ভাষা, যে
ধরনের শব্দচয়ন করছেন। সরাসরি দেশের প্রধানমন্ত্রী একটা ধর্ম একটা জাতিকে কেন্দ্র করে একদম ভাষা সন্ত্রাস নামিয়ে আনছেন। আমরা যদি রাজ্যের মুখ্যমন্ত্রীকে অশালীন ভাষা প্রয়োগ করতে, এটা কি বাংলার রাজনীতি ছিল? বাংলা রাজনীতি এরকম ছিল না। দেবজিৎ দাম জানি নিশ্চিতভাবে দেবজিৎ রাজনীতি নিয়ে পড়াশোনা করে। আমি জাস্ট বিনয় কুমার ভুল করেছে, এটা তো বিনয় কুমার ভুল করেছে। দেবজিৎ দাম বলতে পারবে যে মোদি ভুল করেছে, মোদি ভুল করেছে বলতে পারবে না। আমি বলছি তো বিনয় কুমার ভুল করেছে, কিন্তু তুমি বলতে পারবে না মোদি ভুল করেছে। মোদি ভুল করে বলতে পারবে না দাঙ্গার কথা বলেছে। আমি শুধু একটা কথা বলবো, এই পশ্চিমবঙ্গের রাজনীতি এরকম ছিল না। এই পশ্চিমবঙ্গের রাজনীতিতে এরকম উদাহরণ ছিল, কংগ্রেসের একজন নমস্য নেতা ডক্টর রেজাউল করিম বহরমপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করত। আরএসপির নমস্য নেতা ত্রিদীপ চৌধুরী বহরমপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করত। একে অপরের বিরুদ্ধে লড়াই করেছে এবং সেই লড়াইয়ের একই ময়দানে দাঁড়িয়ে একে অপরের প্রতি যে শ্রদ্ধা দেখিয়েছে, এটা বাংলার রাজনীতি। আর এই রাজনীতি আজকে মোদির শুভেন্দু আর মমতার অভিষেক এরা নষ্ট করতে চাইছে। বাংলার মানুষ আর আজকে আমি শুভজিৎদার কাছে যাবো, তবে তার আগে আজকে এই সমস্ত বিষয়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ছবি দেখি যার যে বক্তব্য পেশ করেছেন, আমি সেটা একবার শোনাবো এবং তারপর আমি রাজনৈতিক বিশ্লেষকের কাছে আসছি। তমলুকের প্রার্থী দাম জিজ্ঞেস করছে, আমি আজকে মমতা ব্যানার্জির দাম বলতে এসেছি। এই হচ্ছে মমতা ব্যানার্জির দাম, এই হচ্ছে মমতা ব্যানার্জির দাম। মমতা ব্যানার্জির দাম, তুমি যার টিকি ধরে রাজনীতি করো, সে মাথা নিচু করে মমতা ব্যানার্জিকে প্রণাম করে, আর তুমি মমতা ব্যানার্জির দাম জিজ্ঞেস করছো। এই মমতা ব্যানার্জির দাম বাংলার 10 কোটি মানুষের দাম, সতীশ সামন্তর বিপ্লবী মাটির দাম। যে নরেন্দ্র মোদীর টিকি ধরে তুমি রাজনীতি করো, সে মাথা নিচু করে প্রণাম করছে মমতা ব্যানার্জিকে। এটা বাংলার মাটি, দুর্জয় ঘাটি। এই মাটিকে কলুষিত হতে দেবেন না, কলঙ্কিত হতে দেবেন না। শুভজিৎ, আমি আপনার কাছে আসবো। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে মন্তব্য, এই মন্তব্যগুলো কি মনে হচ্ছে না যে বিরোধী রাজনৈতিক দলগুলোকে এই ভোটের সময় একটা অস্ত্র তুলে দেওয়া? কারণ সমস্ত রাজনৈতিক দল তারা তাদের মতো করে একটা ন্যারেটিভ সেট করার চেষ্টা করছে। দেখুন শুক্লা, পশ্চিমবঙ্গে এবং আপামর ভারতবর্ষে পুরুষতান্ত্রিক এবং নারী বিদ্বেষী যে মনোভাব বা যে পলিটিক্যাল কচকচানি, এটা রীতিমতো একটা মেইন স্ট্রিম তৈরি করে ফেলেছে। মানে এটা রীতিমতো লোক চাড়িয়ে চাড়িয়ে খায় এবং এটা নিয়ে কখনো কোনোদিন প্রতিবাদ হতে দেখিনি খুব একটা। কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন কোনো সাধারণ ব্যক্তি নয়। অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু বিচার ব্যবস্থার একটা খুব অন্যতম গুরুত্বপূর্ণ আসনে বসেছিলেন। তার মুখ থেকে এই ধরনের বক্তব্য যেমন আমরা আশা করি না, তেমনি পশ্চিমবঙ্গের মহিলা মুখ্যমন্ত্রীর মুখ থেকে হাঁসখালির ওই যে তপশিলি প্রান্তিক নির্যাতিতা মহিলা যে রেপ হয়ে মারা গেল, তার প্রেগনেন্সি ছিল কিনা, তার লাভ অ্যাফেয়ার্স ছিল কিনা, এই যে ভিকটিম ব্লেমিং, এইটা যেমন মানায় না। পার্ক স্ট্রিট কাণ্ডে সুজেট জর্ডনকে ঘটনাকে ছোট করে দেখার যে প্রবণতা, সেটা যেমন মানায় না, তেমনি আবার অধীর চৌধুরী দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে যে মন্তব্য, সেটা যেমন মানায় না। সিঙ্গুরে যেমন পিছন দেখিয়ে দেওয়ার যে মন্তব্য সিপিএম নেতারা করেছিল, সেটা যেমন মানায় না। নরেন্দ্র মোদীর যে ভাষা সন্ত্রাস, একটা ধর্মকে উল্লেখ করে, মঙ্গলসূত্র উল্লেখ করে, সেগুলো বলো বায়াস হয়ে যাবে না। কংগ্রেস বলেছে, সেটা নরেন্দ্র মোদী কোট করেছে। আচ্ছা, একটু শুনে নি, শুভজিৎ দা দূরে আছেন। হ্যাঁ বলুন বলুন। মণিপুরে নগ্ন করে শুভাশিস দা আমি আসবো, বাইরে থেকে বলছি। না বলুন আপনি বলুন প্লিজ প্লিজ প্লিজ।
এত বিশেষজ্ঞ ভালো হবে না। ভাষা সন্ত্রাস হচ্ছে, মণিপুরে নগ্ন করে জোরানো হচ্ছে একজন ধর্ষিতাকে। আমি কমপ্লিট করুন, কমপ্লিট করুন। শুভজিৎ দা কমপ্লিট করুন। আচ্ছা একটু শুনে নি প্লিজ, প্লিজ। শুভাশিস দা, পার্থ দা শুনে নি। শুভজিৎ দা আপনি শেষ করুন। শুনে নি না, ধরে নিন না উনি আমাদের কি বলছেন, তবু একবার শুনুন। আমি বলছি ইভেন 2016 সালে বিজেপির দয়াশঙ্কর সিং বিএসপি নেত্রী টল লিডার বহেনজি মায়াবতীকে প্রস্টিটিউটের সাথে তুলনা করেছিলেন অন ক্যামেরা। শফিউল্লাহ একটু চুপ কর, এবার একটু মোদি না না শফিউল্লাহ তুমি খুশি হয়েছো তো? বলেছি মোদি মোদি দানিশালিটা বলো পার্লামেন্টে দানিশালি কি বলেছিল, দানিশালিকে কি বলা হয়েছিল? খাসকালি নিয়ে বলো, রোহিত ভেমুলা নিয়ে। আরে রোহিত ভেমুলা নিয়ে আমরা সবাই মিলে সামনে দিচ্ছি না বিজেপি। শুভাশিস দা একটু শেষ হোক। শুভাশিস দা প্লিজ প্লিজ প্লিজ। আমি কনক্লুশন বলছি যে মহিলাদের একটা শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে ঘর থেকে বেড়ে ওঠা থেকে তার বাইরে যাওয়া সব সময় একটা তাকে প্যাট্রিয়ার্কাল কন্ডিশনিং এর মধ্যে থাকতে হয়। তাই আমার মনে হয় এটা কোনো তুতু মেমের জায়গা নেই। আপনি নিজে একজন মহিলা জার্নালিস্ট এখানে বসে আছেন এবং সেই জায়গায় আমাদের প্রত্যেকটা, এটা পুরুষ প্রধান একটা প্যানেল, সেখানে এই সম্ভ্রমটা আমাদের রাখা উচিত। এবং আমার মনে হয় দর্থহীন ভাষায় সে নরেন্দ্র মোদী পার্টি বুঝলাম না এই জায়গাটা কমপ্লিট হোক, কমপ্লিট হোক, কমপ্লিট হোক। পার্থদা কমপ্লিট হোক, পার্থদা কমপ্লিট হোক, পার্থদা কমপ্লিট হোক। আচ্ছা আমি আসবো এখানে 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 কোনো ব্যক্তিগত আক্রমণ নয়, আমরা আলোচনায় থাকবো অবশ্যই। এবং ভোটের সময়তে, ভোটের এই ভোট বঙ্গে এই শব্দবন্ধ বা এই যে মন্তব্যগুলো করা হচ্ছে, যাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে, এটা ভোটের বাক্সে কি কাজ করাতে চাইছে বা রিফ্লেক্ট করাতে চাইছে তৃণমূল বা বিজেপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো? আলোচনায় থাকবো, একটু বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। দেবজিৎ দা, আমি আপনার কাছে আসবো। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্য, এর পরিপ্রেক্ষিতে ভোটের বাক্সের কোনো প্রভাব পড়বে না তো? কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে আমরা যেভাবে দেখলাম, মানে যে অ্যাগ্রেসিভ মুড আমরা দেখলাম। না, আমার কথা হচ্ছে যে দেখুন, ভোটের বাক্সে প্রভাব তো কে ফেলবে, কারোর কথায় হবে কি হবে না, মানুষ ঠিক করবেন। মানুষ যারা ভোট দেবেন, যদি ভোটটা ঠিক মতো নয়, এবং ভোটটা ঠিক মতনই হবে মোটামুটি যা ধারণা। কিন্তু কথা হচ্ছে যে এইবারে মানুষকে ঠিক করতে হবে তারা কার দিকে। তারা কি রাত্রি 8টার পরে ঠক 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 শেখ শাহজাহানের লোকেরা বাড়িতে আসবে, মেয়েদের পছন্দ হলে বেছে বেছে নিয়ে যাবে, 3 দিনের জন্য রেখে 3 রাত্রির রেখে আবার ফেরত দিয়ে যাবে, আবার বেশি পছন্দ হলে আবার নিয়ে যাবে, একে ভোট দেবেন? নাকি উল্টো দিকে যে বিচারক টেটে যারা পরীক্ষা দেওয়ার পরেও মেধা যাদের লুট হয়েছিল, যারা মামলা করেছিল, তাদের হয়ে লড়েছিলেন বিচার ব্যবস্থায় থাকাকালীন, এখন রাস্তায় নেমে রাজনৈতিক লড়াই করছেন, তার দিকে ভোট দেবেন? বাকি বাইনারি সেট হয়ে গেছে। বাকি অপ্রাসঙ্গিকদের কথা আমি আর বলবো না, এই নিয়ে আলোচনারই দরকার নেই। হয় শেখ শাহজাহান অথবা বিচারপতি গাঙ্গুলি, এর বাইরে কোনো 3 নম্বর রাস্তা নেই। কথা প্রসঙ্গে একটা কথাই বলি, যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা বলছে, সে স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে একটা স্টুডিওতে বসে যে গডসনা গান্ধীকে পছন্দ করে নিতে পারে না, সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও যেমন মানুষ ভোট দেবে না, একই রকম ভাবে ওই রাত 8টায় যাদেরকে সন্দেশখালীতে পিঠে খাওয়ার জন্য ডাকে তাদেরকেও ভোট দেবে না। পশ্চিমবঙ্গের মানুষ রুচিশীল, বাংলার মানুষ সংস্কৃতি প্রবণ, এই বিজেপি এবং তৃণমূল থেকে বেরিয়ে আসবে পশ্চিমবঙ্গ। সন্ধ্যেবেলায় যাদের পিঠে বানাতে ডাকে তাদের যেমন বর্জন করবে, আবার যৌন হেনস্থাকারী ব্রিজভূষণকে যারা শেল্টার দেয় সেই বিজেপিকেও বর্জন করবে, আনবে বাম এবং কংগ্রেসের যে জোট, সেই জোটের প্রার্থীকে জেতানো উচিত যদি সুষ্ঠু একটা গণতন্ত্র চায় ভারতবর্ষের বুকে। ভগবান থেকে শয়তানে রূপান্তরিত হওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই কুরুচিকর মহিলাদের প্রতি আক্রমণ, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নিশ্চিতভাবে আমরা বলতে পারি তমলুকের মানুষ, বাংলার মানুষ তার জবাব দেবে ভোট বাক্সে, এবং কোনোভাবেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বরদাস্ত করবে। শুভজিৎ দা, দেখুন, আমি শুধু এটুকুই বলবো যে পশ্চিমবঙ্গে এই ধরনের মহিলা বিদ্বেষী ন্যারেটিভ পলিটিক্সে না উঠে আসাই ভালো। যারা হাঁসখালিতে দেয়নি, তাদের সম্মান দেয়নি,
যারা মরিচ ঝাঁপিতে সম্মান দেয়নি, যারা রোহিত ভেমুলাকে সম্মান দেয়নি, বোধ বিজেপি এন্ড কংগ্রেস রেবন্ত রেড্ডির, তাদের কাউকে ভোট দেবেন না, দরকার হলে নোটাতে ভোট দিন। প্রজ্জ্বল রেবান্নাকে ক্যান্ডিডেট করেছে 1000 মহিলা দর্শনকারী, তার পক্ষে বলছেন তো আপনি তো তার এবং তাকে বিদেশ পাঠানোর ব্যবস্থা করতে সেগুলো একটু বলো। রাজনৈতিক বিশ্লেষকের রাজনৈতিক বিশ্লেষকের উপরে রাজনৈতিক বিশ্লেষক হয়ে বিজেপি করছেন, তাদের গামছা নিয়ে হলি হয়ে গেছেন আপনি। বিজেপি পুরো চাকর হয়ে গেছেন। আমি 1 মিনিট মানে 1 মিনিট নেই 30 সেকেন্ড বলি যে এই যে মানে আমি বুঝতে পারছি না এই প্যানেল কাদের বিরুদ্ধে? মেয়েদের বিরুদ্ধে, যাদের 2000 টাকা করে কেনা যায়। বললেন যিনি যে ভদ্রমহিলা বললেন শেষ করতে হবে, শেষ করতে হবে, শেষ করতে হবে। আচ্ছা, এই চর্চা চলতেই থাকবে, তবে আজকে আমাকে আলোচনা এখানে শেষ করতে হচ্ছে। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। এখন এখানেই শেষ করছেন। আমরা সব খবরের জন্য দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।